তোমাদের ম্যাডাম গতকালকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছিল এবং দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউর কোর্স, দিস ইজ সয়েল কনজারভেশন থ্রু অ্যাগ্রোফরেস্ট্রি। ওকে, তাহলে আমি আর এটার কনসেপ্টে না যাই, কারণ কনসেপ্ট আমার মনে হয় ম্যাডাম কালকে ক্লিয়ার করছে। আমি ডাইরেক্টলি তোমার আজকে যে লেকচার কন্টেন্টস সেটা একটু দেখো। ওকে, তাহলে here is the lecture content. First I will discuss about the how erosion is taking place or taking in a land. Okay, then what are the factors responsible for soil erosion? Then how can you measure soil erosion in a place or from a place? Then what are the functions of trees and shrubs for controlling soil erosion? And then how can you make barrier approach and cover approach in a agroforestry or through agroforestry systems? And last, suitable agroforestry practices for controlling soil erosion. ওকে, তাহলে আমরা জানি যে সয়েল ইরোশন এটা খুব সিরিয়াস একটা প্রবলেম ফর এগ্রিকালচার অর ফর কাল্টিভেশন, বিকজ সয়েল ইরোশনের মাধ্যমে সাধারণত টপ সয়েল যেটা সেটা তোমার ইরোডেড হয়, আর যদি আমাদের টপ সয়েলটা ইরোডেড হয়ে যায় তাহলে সেই জমির ফার্টিলিটিটা ডিপ্লেশন হয়, ডিপ্লেট হয়ে যায় ফার্টিলিটি, আর ফার্টিলিটি যদি কমে যায় দেন ইউ উইল গেট রিডিউস ইল্ড। ওকে, তাহলে এই যে অসুবিধা, সেই অসুবিধাগুলোর জন্য আমাদেরকে এই সয়েল ইরোশন কন্ট্রোল করতে হবে। ওকে, এখন আমরা জানি যে একটা ওপেন প্লেস, ধরো ওই জায়গাতে সয়েলের ইরোশন বেশি হয়, আবার একটা স্লোপি ল্যান্ড, সেই জায়গাতে সয়েলের ইরোশন বেশি। আবার ওই স্লোপ বা ওই ওপেন প্লেস এটাকে যদি তুমি কোনো কিছু দিয়ে ঢেকে দাও, ধরো সাপোজ তুমি এটা পলিথিন শীট দিয়ে ঢেকে দাও, তাহলে সেখানে ইরোশন কম হবে, তাই না? তেমনি সেই পলিথিন শীটের পরিবর্তে যদি আমি সেই জায়গাটাকে তোমার গাছপালা দিয়ে ঢেকে দিই, এনি কাইন্ড অফ ভেজিটেশন, ইট মে বি হার্বস, শ্রাবস অর ট্রি, যে কোনো কিছু হতে পারে, সেটা দিয়ে যদি আমি ওই প্লেসটাকে ঢেকে দিই, প্লেন ল্যান্ড অর স্লোপি ল্যান্ড, বা সেই জায়গাতে যদি আমি ভেজিটেশন ডেভেলপ করি, তাহলে সেই জায়গাতে সয়েলের ইরোশনটা কম হবে। কারণ ইরোশন হয় হলো দুই ভাবে, একটা হচ্ছে ওয়াইন্ড ইরোশন আর একটা হচ্ছে তোমার ওয়াটার ইরোশন। ওকে, এখন ওয়াইন্ড ইরোশন এটা সাধারণত তোমার স্যান্ডি সয়েল বা যে জায়গাটা হচ্ছে তোমার এরিড, সেই জায়গাতে বেশি হয় ওয়াইন্ড ইরোশন। আর ওয়াটার ইরোশন যে কোনো ধরনের ল্যান্ডে ওয়াটার ইরোশন হয়, সেটা স্লোপ হতে পারে, সেটা প্লেন ল্যান্ড হতে পারে, বা সেটা মানে কোনো ওয়াটার লকড বা স্ট্যাগনেন্ট ওয়াটার দ্বারা তোমার ফিল্ড আপ, এরকম কোনো জায়গায়ও তোমার এই ওয়াটার ইরোশন হতে পারে, তাই না? এবং এটা নির্ভর করে তোমার রেইনফলের ইন্টেন্সিটি এবং অ্যামাউন্টের উপরে, অর্থাৎ রেইনফলের ইন্টেন্সিটি বা অ্যামাউন্ট যত বেশি হবে ওয়াটার ইরোশন তত বেশি হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ইরোশন আসলে মানে কোনো একটা জায়গায় ইরোশন কিভাবে হয় বা কি কি ফ্যাক্টর গুলা তোমার সাসেপ্টেবল ফর ইরোশন ইন এ প্লেস। ধরো কোনো একটা সয়েল, সয়েলের টেক্সচারটা যদি তোমার লুজ হয়, লুজ সয়েল তো আমরা বুঝি, তাই না? ধরো স্যান্ডি সয়েল, সেটা লুজ। আবার ধরো যে লোমি সয়েল, এটার টেক্সচারও কিন্তু লুজ, তাই না? তাহলে একটা সয়েলের টেক্সচার কখন লুজ হয়? যদি তোমার পার্টিকেল গুলা কোর্স হয়, তাই না? এবং আমরা জানি যে এই সয়েল গুলা সবচেয়ে বেশি ডেসিকেট থাকে। ধরো স্যান্ডি সয়েল বা লোমি সয়েল, এগুলো খুব তাড়াতাড়ি তোমার হয়ে যায়, মানে ওয়াটারটা রিমুভ হয়, অর্থাৎ ইভাপোরেশন খুব দ্রুত হয় ওই সমস্ত সয়েল গুলাতে। তাহলে ওই সয়েলটাতে ইরোশন বেশি হবে, কারণ সয়েলটা যদি তোমার ড্রাই থাকে এবং যদি ফার্ম ড্রাই থাকে এবং কোর্স থাকে, তাহলে দেখবে যে যখন তোমার বৃষ্টির পানি বা রেইন ড্রপ ওই জায়গাতে হিট করবে, খুব দ্রুত ওই 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 সয়েলটা তোমার স্যাচুরেটেড হবে, আর যত তাড়াতাড়ি স্যাচুরেটেড হবে তত তাড়াতাড়ি তোমার ইরোশন হবে। যেমন সিল্টি সয়েল, এটাও কিন্তু খুব দ্রুত তোমার হয়, এই যে স্যাচুরেটেড হয়। আবার বলা হচ্ছে যে সয়েল সারফেস যদি স্মুথ হয় এবং সেখানে যদি কোনো ভেজিটেটিভ কাভার না থাকে, তাহলে ওই জায়গাতে সয়েলের ইরোশন বেশি হয়। দেন কোনো একটা ফিল্ড যদি সেটা বড় হয়, বড় একটা এরিয়া অর্থাৎ লার্জ এরিয়া, সেই জায়গাতে তোমার
সয়েলের ইরোশন বেশি হয়। ওকে, দেন সয়েল ইরোশন আবার সেটা ওয়াইন্ডের উপর ডিপেন্ড করে। এখন ওয়াইন্ডের স্পিড যদি খুবই স্ট্রং থাকে, ওকে, অর্থাৎ ওয়াইন্ডের তোমার ইন্টেন্সিটি বা স্পিড সেটা যদি বেশি হয় বা মুভমেন্ট যদি বেশি হয়, তাহলে দেখবে যে সয়েলের ইরোশন বেশি, যেটা সাধারণত আমি বললাম যে এরিড বা সেমি এরিড রিজিয়নে হয়, যেটাকে আমরা বলি যে হেইল স্টর্ম। দেখবে যে এই ডেজার্টের প্রধান সমস্যা কিন্তু এই হেইল স্টর্ম বা হেইল স্টর্ম। হ্যাঁ, দেন কোন একটা সয়েল যদি তোমার রিপিটেডলি এফেক্টেড হয় বাই ফ্লাড এন্ড টাইডাল বোর্ডস, তাহলে ওই সয়েলটাও তোমার দেখা যায় যে খুব সাসেপ্টেবল থাকে ফর ইরোশন। যেমন আমাদের যে কোস্টাল ল্যান্ড বা কোস্টাল সয়েল যেগুলা, সেগুলো দেখা যায় যে রিপিটেডলি তোমার এই টাইডস দ্বারা সেটা এফেক্টেড হয়, তাহলে ওই সয়েলের মধ্যে ইরোশন বেশি, কারণ এই সয়েলটা সবসময় স্যাচুরেটেড থাকে। আর যখনই কোনো সয়েল তোমার ওয়াটার দ্বারা বা টাইড দ্বারা স্যাচুরেটেড থাকবে, তাহলে ওই সয়েলে দেখবে যে ইরোশন বেশি হবে। এখন এই রকম কিছু কন্ডিশন যদি থাকে সয়েলের বা কোনো একটা ল্যান্ডের, তাহলে আমরা বলতেছি যে ওই জায়গাতে ইরোশন ঘটে। ওকে, এখন এই ইরোশনের জন্য কতগুলো ফ্যাক্টর আছে, যে কি কি ফ্যাক্টর গুলো আসলে রেসপন্সিবল ইরোশনের জন্য। কারণ আমরা বলছি যে ইরোশন দুই ভাবে হয়, একটা হচ্ছে ওয়াটার ইরোশন আর একটা হচ্ছে ওয়াইন্ড ইরোশন। এখন ওয়াটার ইরোশন সাধারণত কিভাবে হয়, ধরো ফ্লাড দ্বারা হবে, টাইডাল বোর্ডস দ্বারা হবে, তারপরে তোমার প্রিসিপিটেশন বা রেইন ওয়াটার দ্বারা ইরোশন। আর ওয়াইন্ড ইরোশন তো ওয়াইন্ডের দ্বারা হয়, তাই না? এখন ওয়াইন্ড ইরোশন, ধরো একটা সয়েল যদি তোমার ওয়েট থাকে, তাহলে সেটা তো ওয়াইন্ডের মাধ্যমে সেই সয়েলটা ইরোডেড হবে না। এখন সেই জায়গাটা কখন ইরোডেড হবে, যদি ওই সয়েলটা তোমার ড্রাই থাকে বা ডেসিকেট থাকে, তাহলে দেখা যাবে যে সেই সয়েলটা ওয়াইন্ড ইরোশনের জন্য সাসেপ্টেবল। আর যদি তোমার এটা থাকে, স্যাচুরেটেড থাকে ওয়াটার দ্বারা, তাহলে সেই জায়গাতে ধরো একটা সিল্ট সয়েল, এটা তো এমনি স্যাচুরেটেড, তাই না? সিল্ট তো আমরা বুঝি, তাই না? তাহলে সিল্ট সয়েল সেটা এমনিতেই স্যাচুরেটেড। এখন এই জায়গাতে যদি তোমার রেইন ড্রপ যদি হিট করে ওই সয়েলের সারফেসে, তাহলে এটা খুব দ্রুত তোমার ওই সয়েলটা ইরোডেড হয়ে যাবে, তাই না? দ্রুত তোমার এটা ডিসপ্লেস হবে বা রিমুভ হবে। তাহলে একটা ফ্যাক্টরকে আমরা বলি যে রেইনফল ইরোসিভিটি। ইরোসিভিটি বলতে হলো আসলে এটাকে বলে তোমার ইরোসিভ ফোর্স অফ রেইন ড্রপস অর রেইনফল। ওকে, ইরোসিভ ফোর্স কে, ইরোসিভ ফোর্স হচ্ছে আসলে রেইনফলের যে পটেনশিয়াল এবিলিটি, দিস ইজ ইরোসিভ ফোর্স। এখন এই ফোর্স যদি না থাকে, তাহলে তো পার্টিকেলটা ডিসপ্লেস হবে না। ধরো আমি উপর থেকে কোনো জিনিস গ্রাউন্ডে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে এটার যদি তোমার স্পিড না থাকে, ওকে, এটার যদি কাইনেটিক এনার্জি না থাকে, তাহলে তো হয়তোবা আমার ওই 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 গ্রাউন্ড তোমার ড্যামেজ হবে না। তেমনি আমার ধরো উপর থেকে আমি পানি ফেলে দিলাম কোনো একটা দিয়ে, টিউব দিয়ে, এখন সেটার অবশ্যই একটা ফোর্স আছে। এখন এটা যত উপর থেকে পড়বে তত বেশি ফোর্স নিয়ে পড়বে, তাই না? তাহলে রেইন ড্রপটাও কিন্তু এরকম। এন্ড রেইন ড্রপ যদি তোমার প্রিসিপিটেশনের মাধ্যমে উপর থেকে এসে হিট করবে হলো সয়েলের সারফেসে। ওকে, এখন সারফেসে হিট করার পরে এই সারফেসটা কতটুকু স্ট্রং বা কতটুকু সাসেপ্টেবল, সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু সয়েল তোমার ডিসপ্লেস হবে বা কতটুকু সয়েল ওই জায়গা থেকে ইরোশন হবে। ওকে, এখন রেইন ড্রপের যে ইন্টেন্সিটি বা কাইনেটিক ফোর্স, এন্ড কাইনেটিক ফোর্স যত বেশি হবে এন্ড সেখানে ইরোশন তত বেশি হবে। ওকে, এখন সেটা আবার ডিপেন্ড করবে সয়েলের নেচারের উপরে। এখন সেটা যদি স্যান্ডি সয়েল হয়, তাহলে সেখানে এক রকমের ইরোশন হবে, যদি সেটা সিল্ট সয়েল হয় তাহলে সেটা একরকম হবে, যদি ক্লে সয়েল হয়, আমরা জানি যে ক্লে সয়েলটা কিন্তু খুব বেশি ক্লোজ, অর্থাৎ পার্টিকেল গুলো হচ্ছে ফার্ম এবং খুব বেশি অ্যাটাচ। এখন এখানে তুমি যতই পানি দাও দাও, এটা কিন্তু খুব সহজে পার্টিকেল গুলো ডিটাচড হয় না, অতএব এই জায়গাতে তোমার সয়েলের ইরোশন কম। আবার ধরো স্যান্ডি সয়েল, এমনিতেই এটার পার্টিকেল গুলো তোমার থাকে, ডিসপার্স থাকে। এখন উপর থেকে ধরো বৃষ্টির রেইন ড্রপ তোমার ওই সারফেসে হিট করলো, হিট করার পরে যেহেতু পার্টিকেল গুলো ডিটাচড, তাহলে এখানে দেখা যায় যে তোমার রান অফ হয় না। তাহলে এই সয়েলের মধ্যেও তোমার দেখা যায় যে অর্থাৎ ওই এই ওয়াইন্ডের মাধ্যমে, সরি, এই ওয়াটারের মাধ্যমে যে ইরোশন, সেই ইরোশনটা কম হয়। কিন্তু তোমার যদি সিল্ট সয়েল হয়, সিল্ট সয়েল দেখো, সিল্ট সয়েল কিন্তু এমনিতেই তোমার স্যাচুরেটেড থাকে এবং স্যাচুরেটেড মানে এগুলা ওয়েট থাকে। এন্ড সেই জায়গাতে যদি তোমার রেইন ড্রপ হিট করে, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত তোমার পার্টিকেল গুলা ডিসপার্স হয় বা ডিসপ্লেস হয়, তাহলে ওই জায়গাতে এবং রান অফের মাধ্যমে সেই এই সারফেসটা ওয়াশ আউট হয়ে যায় এবং সেখানে তোমার সয়েলের ইরোশন বেশি হয়। অথবা লোমি সয়েল, এটাও কিন্তু ওইরকম, এখানে ইরোশন বেশি হয়। তাহলে এই রেইনফল ইরোসিভিটি অর্থাৎ ইরোসিভ ফোর্সের উপর ডিপেন্ড করে কতটুকু সয়েল ওই জায়গা থেকে
তোমার ইরোডেড হবে বা লস হবে। ওকে, আর ইরোসিভ ফোর্স বলতে আমরা বললাম যে কাইনেটিক এনার্জি অফ রেইনফল অর রেইন ড্রপস, ইট ডিপেন্ডস অন অ্যামাউন্ট অ্যান্ড ইন্টেন্সিটি অফ রেইন ড্রপস। এখন অ্যামাউন্ট এবং ইন্টেন্সিটি, অর্থাৎ যত বেশি পরিমাণে বৃষ্টি হবে তত বেশি পরিমাণে সয়েলের ইরোশন হবে, বা ইন্টেন্সিটি অর কাইনেটিক ফোর্স যত বেশি থাকবে তোমার সয়েলের ইরোশন তত বেশি হবে। ওকে, এখন একটা জায়গায় আমি বললাম যে উপর থেকে আমি কিছু ফেলে দিলাম, ফেলে দিলে সে তো একটা রেজিস্ট্যান্সই শো করবে, তাই না? ধরো তোমার বডিতে কোনো একটা অর্গানিজম যদি তোমার অ্যাটাক করে, এখন বডি কি করে, প্রথম আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা ওই ওই অর্গানিজমের এগেনস্টে কিন্তু তার রেজিস্ট্যান্সি বা ইমিউনিটি যেটা সেটা শো করে। তেমনি সয়েলের মধ্যে আমি উপর থেকে কোনো একটা জিনিস ফেললাম, সয়েলের নিজেরও তো একটা রেজিস্ট্যান্সি আছে, সে তো রেসিস্ট করবে। এখন যে সয়েলের রেজিস্ট্যান্সি তত বেশি, সেই সয়েলের কিন্তু ইরোডিবিলিটি তত কম। ওকে, ইরোডিবিলিটি কম বলতে সয়েলের ইরোশন তত কম। এখন ধরো বৃষ্টির বা রেইন ড্রপ উপর থেকে পড়তেছে, কারণ আমরা বললাম যে ক্লে সয়েলে ইরোশন হয় কম, কারণ কি এই সয়েলের রেজিস্ট্যান্সি বেশি, এই জন্য এই সয়েলের তোমার ইরোশন হচ্ছে কম। আবার তোমার সিল্ট সয়েলে আমরা বললাম যে সেখানে ইরোশন বেশি, কারণ কি এটা রেজিস্ট্যান্সি কম, কারণ ওই সয়েলটা স্যাচুরেটেড থাকে ওয়াটার দ্বারা বা ময়েশ্চার দ্বারা, সেজন্য সেখানে এই রেইনফল যখন হিট করে তখন এই ইয়েগুলা পার্টিকেল গুলা ডিসপার্স হয়ে যায় বা ডিসপ্লেস হয়ে যায়, এবং সেজন্য সেখানে বেশি হয়। তাহলে এই সেকেন্ডারি ফ্যাক্টর সেটাকে বলা হয় তোমার সয়েল ইরোডিবিলিটি। আসলে ইরোডিবিলিটি বলতে বা সয়েল ইরোডিবিলিটি বলতে আমরা বোঝাই যে রেজিস্ট্যান্স অফ সয়েল, ওকে, রেজিস্ট্যান্স অফ সয়েল এগেনস্ট soil loss or against soil erosion। এখন কোন একটা সয়েল ইরোশনের এগেনস্টে কতটুকু রেজিস্ট্যান্সি শো করতে পারে সেটাই হচ্ছে সয়েল ইরোডিবিলিটি। এন্ড সয়েলের রেজিস্ট্যান্সি যত বেশি তার ইরোডিবিলিটি তত কম। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো এখানে একটা এক্সাম্পল সেট করা আছে, দেখো ওকে, এইদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? যেমন বলা হচ্ছে যে সয়েলস হাই ইন ক্লে হ্যাভ লো কে ভ্যালুস। এই কে বলে মানে 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 হচ্ছে তোমার সয়েল ইরোডিবিলিটি, অর্থাৎ সয়েলের যেমন ক্লে সয়েলে বলা হচ্ছে যে কে ভ্যালু হচ্ছে কম, অর্থাৎ কে ভ্যালু কম মানে সয়েলের ইরোশন কম, এবং সেটার একটা রেঞ্জ আছে যে 0.05 টু 0.15। এবং কি জন্য বলা হচ্ছে যে দে রেজিস্ট্যান্ট টু ডিটাচমেন্ট, এটা সহজে তোমার এই পার্টিকেল গুলো ডিটাচ হয় না। তোমরা দেখো এই যে মধুপুরের সয়েল, এটা কিন্তু দেখবা যে বৃষ্টির পানি দ্বারা বা যখন বৃষ্টি হচ্ছে তখন দেখবা যে কাদা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখবা যে সয়েল গুলোর কিন্তু ইরোশন হয় কম। কিন্তু সেটা যদি স্লোপ হয় সেটা হচ্ছে ভিন্ন। আবার ধরো যে একটা কোর্স টেক্সচার সয়েল, আমরা জানি যে স্যান্ডি সয়েলের টেক্সচার হচ্ছে তোমার কোর্স, এবং সেটারও বলা হচ্ছে যে এটারও তোমার সয়েলের ইরোডিবিলিটি কম। ইরোডিবিলিটি কম মানে হলো সেখানে সয়েলের ইরোশন কম, তবে সেটা ক্লে সয়েলের মতো তার রেজিস্ট্যান্স নাই, একটু বেশি, যেমন 0.05 টু 0.2 বিকজ অফ লো রান অফ, কারণ ওই জায়গাতে তো রান অফ হয় না, কারণ স্যান্ডি সয়েলে তো তোমার স্যাচুরেটেড হওয়ার সম্ভাবনা নাই। স্যাচুরেটেড যদি না হয় তাহলে কিন্তু উপর দিয়ে আমরা যেটা বলি যে গড়াইয়া পানি যাওয়া, এখন সয়েলটা যখন স্যাচুরেটেড হবে তখনই কিন্তু তোমার রান অফ হবে, আর রান অফ যত যে সয়েলে যত বেশি সেই সয়েলে তোমার ইরোশন তত বেশি হবে, কারণ রান অফের মাধ্যমেই তোমার সয়েলের যে সারফেস সেটা ওয়াশ আউট হয়। এজন্য যে স্যান্ডি সয়েলে বলা হচ্ছে যে এইগুলা এমনিতেই তোমার বাই ন্যাচারালি তোমার স্যান্ডি সয়েলে কোর্স স্ট্রাকচার সয়েল, এবং এগুলো পার্টিকেল গুলো অলওয়েজ তোমার একটা আরেকটা থেকে ডিটাচ থাকে। এজন্য ওই সয়েলে দেখা যায় যে যতই তুমি উপর থেকে পানি ঢালো আর যেইভাবেই তুমি পানি দাও না কেন, এটাতে দেখবা যে রান অফ খুব কম। এজন্য এই সয়েলের কে ভ্যালু হচ্ছে তোমার কম, অর্থাৎ সয়েলের ইরোডিবিলিটি যেটা সেটা কম। আবার যেমন কোনো একটা মিডিয়াম টেক্সচার সয়েল, যেটাকে আমরা বলি ধরো সিল্ক লোম, ওকে, তাহলে সেই সয়েলের এই ইরোডিবিলিটি হচ্ছে তোমার মাঝামাঝি, কত 0.25 থেকে 0.4, কারণ এগুলো দেখা যায় যে মডারেটলি সাসেপ্টেবল টু ডিটাচমেন্ট, এবং এই সয়েলটা একটা সময় স্যাচুরেটেড হয়, এবং সয়েলের যখন ওয়াটার দ্বারা স্যাচুরেটেড হয় তখনই সেখানে রান অফ তোমার ক্রিয়েট হয়, আর যখন রান অফ হয় তখনই তোমার এই সারফেস সয়েলটা ইরোডেড হয় বা ওয়াশ আউট হয়। এবং সিল্টি সয়েলে সবচেয়ে বেশি পরিমাণে তোমার রান অফ হয়, কারণ আমরা জানি, আমরা আগে থেকে বলছি যে সিল্ট সয়েল বা সিল্টি সয়েল যেটা
সেটাকে বাংলায় বলে যে কর্দমাক্ত মাটি যেটা, সেটা অলওয়েজ তোমার বা সেটা তোমার ওয়াটার দ্বারা স্যাচুরেটেড থাকে। এখন সেখানে অল্প বৃষ্টি হলেই দেখা যায় যে ওই ময়েশ্চার আর অ্যাবজর্ব করতে পারে না। তখনই তোমার এই যে আ পানি গড়ায়া যায় উপর দিয়ে অর্থাৎ সারফেস দিয়ে, যেটাকে আমরা বলি যে রানঅফ। আর রানঅফ যদি বেশি হয় তখন সয়েলের সারফেস যেটা সেটা ওয়াশ আউট হয়। আর আমরা জানি যে সারফেসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? অর্গানিক ম্যাটার সারফেস বা সাবসারফেসে। এবং সেই সারফেস বা সাবসারফেসটা যখন রিমুভ হয়ে যায় তখনই সেটা আমাদের এগ্রিকালচার এর জন্য তোমার হার্মফুল। এখন এই জায়গাতে এগ্রোফরেস্ট্রি কিভাবে এই জিনিসগুলাকে প্রটেস্ট করে? ওকে? এই যে রেইনফল ইরোসিভিটি বললাম আমরা বা সয়েল ইরোডিবিলিটি অথবা আরেকটাকে আমরা বলতেছি যে সারফেস রানঅফ। রানঅফ তো আমরা বুঝি, যেটাকে আমরা বলি যে সারফেস ফ্লো অর মুভমেন্ট অফ ওয়াটার। যে কোনো একটা হরাইজন্টাল সারফেস এর উপর দিয়ে যখন ওয়াটার তোমার হয়ে যায়, মুভ করে ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, তখন সেটাকে বলা হয় তোমার সারফেস রানঅফ। কারণ পানির কাজই হচ্ছে তোমার আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড এর দিকে যাবে। তুমি যতই এটাকে বাদ দাও বা যতই চেষ্টা করো আটকানোর, তুমি কি আটকায় রাখতে পারবা? জীবনও না, তাই না? ঐরকম যদি আমরা কংক্রিটের বাঁধ না দেই বা না দেই তাহলে কিন্তু সেটাকে আটকানো যাবে না। তাহলে এই যে পানির যে একটা নেচার বা নেচার যে এটা তোমার এই হরাইজন্টাল মুভমেন্ট হয়, এটাকেই বলা হয় আসলে সারফেস রান অফ। এবং এই সারফেস রান অফটা তোমার এই যে স্লোপ বলো বা আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ড এন্ড সেই জায়গাতে সারফেস রান অফ বেশি, তাই না? ধরো কোনো একটা স্লোপি ল্যান্ড, সেখানে সারফেস রান অফ হলে দেখা যায় যে এই রান অফ এর মাধ্যমে সারফেস বা আ আ তার যে আপার লেয়ার সেই লেয়ারটা তোমার হয়, ওয়াশ আউট হয়। বা কোনো একটা একটা প্লেইন ল্যান্ড বা এগ্রিকালচারাল ল্যান্ড, সেই জায়গাতে কিন্তু রান অফ হয়। কারণ ওয়াটারটা এই সয়েলটা যখনই তোমার এই ওয়াটার দ্বারা স্যাচুরেটেড হয়ে যাবে তখনই রান অফ হবে। এবং আমরা বললাম যে রান অফটা কি? তার আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড এর দিকে যে মুভমেন্ট, দিস ইজ সারফেস রান অফ। এবং এই রান অফ যখন হবে তখনই তোমার সেখানে এই ইরোশন হবে এবং তার মাধ্যমে আ আ অর্গানিক ম্যাটার যেটা সেটা তোমার ওয়াশ আউট হবে। ওকে? তাহলে এই ৩ টা ফ্যাক্টরকে আমরা আমাদের যে এগ্রোফরেস্ট্রির যে সমস্ত প্র্যাকটিস আছে বা এগ্রোফরেস্ট্রির যে মেইন কম্পোনেন্ট বা এসেনশিয়াল যে কম্পোনেন্ট ট্রি অ্যান্ড শ্রাবস বা উডি পেরেনিয়াল এন্ড সেইগুলার মাধ্যমে আমরা কিভাবে এই ৩ টা এই এই ফ্যাক্টরকে আমরা আ আ আ চেক দিতে পারি। এন্ড আমরা যদি রেইনফল ইরোসিভিটি বা রেইনফল এর যে ফ্যাক্টর আছে সেটাকে যদি আমরা চেক দিতে পারি অথবা সয়েল ইরোডিবিলিটি বা সারফেস রান অফ, এই ৩ টা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা এই সয়েলের যে ইরোশন বোথ ওয়াইন্ড অ্যান্ড ওয়াটার ২ টাকেই আমরা চেক দিতে পারবো। তাই না? অ্যান্ড সেটা কিভাবে সম্ভব? ওকে? আমি ১ম এ বললাম যে আমার ১ম কাজ হচ্ছে যে সেখানে যেহেতু আমরা অনেকভাবে সেটা করতে পারি। ধরো আমি এখানে আ আমার যে ল্যান্ড আছে, ল্যান্ডের একটা ডিমার্কেশন আছে। এই ডিমার্কেশনের চতুর্দিকে যদি আমি মাটি দিয়ে বাঁধ দিয়ে দেই বা যেটাকে আমরা বলি যে আইল, যে আমি কোনো পানির কোনো মুভমেন্ট ওখানে হতে দিব না। তাহলে সেটার মাধ্যমে আমি চেক দিতে পারি। তাই না? আরেকটা হতে পারে যে আমি চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিলাম, ইটের দেয়াল দিয়ে দিলাম বা বাঁধ দিলাম কোনো একটা জায়গায়, যদি এরকম আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় ওই জায়গাতে আমি বাঁধ দিয়ে দিলাম, যেটা সাধারণত আমরা এই যে হাইড্রোলিক ড্যাম করি বা আমরা নদীর মধ্যে বাঁধ দেই, তাই না? এমব্যাঙ্কমেন্ট কাঁচা বা পাকা যে কোনো ধরনের বাঁধ আমরা দেই। আমাদের কোস্টাল এলাকায় থাউজেন্ডস অফ কিলোমিটার বাঁধ আছে। বা আমরা যদি আমাদের এই যে হিলি রিজিয়ন এ দেখি সে সমস্ত জায়গাগুলোতে আমাদের প্রচুর বাঁধ আছে। আমরা যদি আমাদের এই যে বরেন্দ্র অঞ্চলে দেখি সেখানে অনেক ধরনের বাঁধ আছে বা অনেক সময় আমরা ড্যাম তৈরি করি পানির এই ফ্লো কে আ আ বন্ধ করার জন্য। এখন ওইসব হচ্ছে তোমার কি? ওইগুলো হচ্ছে অন্য টেকনোলজি। এখন আমরা আমাদের যে টেকনোলজি অর্থাৎ আমাদের যে সমস্ত আ আছে, ভেজিটেশন আছে, সেই ভেজিটেশন দিয়ে আমরা কিভাবে এই জিনিসগুলোকে চেক দিতে পারি। আমরা জানি যে আমাদের আরো অনেক টেকনোলজি আছে কিন্তু আমাদের এগ্রিকালচারাল যে সমস্ত টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে আমরা কিভাবে এই সারফেস রান অফ বা আমরা কিভাবে সয়েল এর ইরোশন কে চেক দিতে পারি। আমি একটা কথা ১ম এই বললাম যে আমার হবে যে আমি কোন একটা স্লোপ ল্যান্ড বা কোন একটা এগ্রিকালচারাল ল্যান্ড, সেই জায়গাতে যদি আমি ইরোশন কন্ট্রোল করতে চাই তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে ওখানে আমার ভেজিটেশন ডেভেলপ করতে হবে। ভেজিটেশন কোথায় আমি ডেভেলপ করব? সেটা আমি ল্যান্ডের ভিতরে করতে পারি বা ল্যান্ডের যে আইল আছে সেখানে করতে পারি। অথবা আমার যে স্লোপ ল্যান্ড আছে সেই জায়গাতে আমি করতে পারি। এখন আমাদের এই স্লোপ ল্যান্ড গুলা মেইনলি হচ্ছে কোথায়? আমাদের যে হিল ফরেস্ট বা হিলি রিজিয়ন সেই জায়গাগুলোতে, তাই না? আর এমনিতেই আমাদের যে আ আ আদার্স যে সমস্ত এরিয়া আছে আমাদের, মোস্ট অফ দ্যা রিজিয়নস হচ্ছে আমাদের প্লেইন, তাই না? এন্ড এই প্লেইন ল্যান্ড গুলাতেও কিন্তু আমাদের এই ওয়াটার এবং ওয়াইন্ড ২ ধরনের ইরোশনই আছে। ওকে? তাহলে আমার কাজই হচ্ছে যে এখানে আমার ভেজিটেশন ডেভেলপ করতে হবে। এখন ভেজিটেশন আমি যেকোনো প্লান্ট দিয়ে ডেভেলপ করতে পারি। সেটা আমার হতে পারে হার্ব, হতে পারে শ্রাবস, হতে পারে আমার ট্রি। আর আমরা এগ্রো ফরেস্ট্রির মধ্যে মেইনলি আমরা বলছি যে এগ্রো ফরেস্ট্রিতে
উডি পেরেনিয়াল হচ্ছে তোমার একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। এই উডি পেরেনিয়ালের মধ্যে ট্রি হচ্ছে তোমার একটা কনসিডারেবল একটা কম্পোনেন্ট, ওকে, বা এটার ইকোনমিক বেনিফিট বা কমার্শিয়াল ভ্যালু অনেক বেশি, সেজন্য আমরা এই উডি পেরেনিয়াল বলতেই বা এক্সাম্পল সেট করি আমরা ট্রি দিয়ে, ওকে। তাহলে আমার যদি আমি সিম্পলি বলি তাহলে সেটা হচ্ছে যে ট্রির মাধ্যমে আমি ওই জায়গাতে একটা ভেজিটেশন ডেভেলপ করতে চাই ওই স্লোপি ল্যান্ডে, বা আমার যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে অথবা আমার হোম স্ট্রিট যেখানেই সয়েলের ইরোশন হয় বা এমব্যাঙ্কমেন্ট সেই জায়গাগুলোকে আমি চেক দিতে চাই, ওকে। তাহলে আমি এই ট্রি বা আমার যে সমস্ত তোমার আছে প্লান্ট আছে সেগুলো দিয়ে আমি ওখানে একটা ভেজিটেশন ডেভেলপ করব। আর যখনই আমার ভেজিটেশন ডেভেলপ হবে তখনই ওই জায়গাতে তোমার সয়েলের ইরোশন চেক হবে, ওকে। তাহলে আমরা দেখি, তার আগে আমরা বলছি যে কোনো একটা জায়গায় এই যে আমি বললাম যে এই যে এই সয়েল গুলাতে ইরোশন হচ্ছে, বা আমরা বললাম যে রেইনফল ইরোসিভিটি এর মাধ্যমে তোমার ইরোশন হয়, তাহলে কোনো একটা জায়গায় কি পরিমাণ সয়েলের ইরোশন হচ্ছে সেটা আমরা কিভাবে মেজার করতে পারি? আমার মনে হয় এগুলো তোমরা সয়েল সায়েন্সে পড়ছো, জানো। এটাকে বলা হয় যে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন, তাই না? মোর জাস্টিফাইড একটা ইকুয়েশন, যেটা হচ্ছে তোমার এটা কি বলে, ইউনাইটেড স্টেটস অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট নাকি ইউএসডি এর আর কি। এটা হচ্ছে RKLSCP। আমার মনে হয় তোমরা এটা জানো, এটা কি মিনিং কি। এতে এটাকে বলে যে সয়েল লস, এবং সেটা অলওয়েজ তোমার এক্সপ্রেসড করা হয় বাই টন পার হেক্টর ইন এ ইয়ার, ওকে। এবং আর হচ্ছে তোমার যেটাকে আমরা বলছি যে রেইনফল ইরোসিভিটি ফ্যাক্টর, এটাই হচ্ছে আসলে আর। আর কে হচ্ছে তোমার সয়েল ইরোডিবিলিটি, এবং এল হচ্ছে তোমার স্লোপ লেংথ ফ্যাক্টর। একটা হচ্ছে স্লোপ লেংথ আর একটা হচ্ছে স্লোপ স্টিপ। স্টিপের মধ্যে কিন্তু ইরোশন কম, আবার স্লোপের মধ্যে ইরোশন বেশি। তাহলে স্লোপের লেংথের উপরে তোমার কতটুকু ইরোশন হবে, আর একটা হচ্ছে স্লোপের স্টিপের উপরে। অর্থাৎ স্লোপটা যদি তোমার, অনেক সময় আমরা বলি যে স্লোপ যদি তোমার স্টিপ হয় অর্থাৎ খাড়া যদি হয় তাহলে কিন্তু সেখানে ইরোশন কম হবে। আর স্লোপ যদি তোমার এরকম লেংথ থাকে অর্থাৎ অ্যাঙ্গেল থাকে তাহলে সেখানে ইরোশন বেশি হবে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, পারপেন্ডিকুলার বা যদি তোমার এটা 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু সেখানে ইরোশন কম, আবার যদি সেটা 45 ডিগ্রি হয় তাহলে সেখানে ইরোশন বেশি হবে। অর্থাৎ কোন একটা স্লোপ এটা যত বেশি স্টিপ হবে বা গ্রেডিয়েন্ট যত বেশি হবে তত কিন্তু তার মানে ইয়ে হবে কম, ইরোশন হবে কম। আর যদি তোমার স্লোপটা তোমার এই যে 45 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল থাকে বা এটার লেংথ যদি বেশি হয় স্লোপের, তাহলে সেটার উপরে ইরোশন ডিপেন্ড করে। দেন কাভার ফ্যাক্টর, সেখানে কাভার আছে কিনা অর্থাৎ ভেজিটেশন আছে কিনা। ধরো তোমার সিম্পল একটা গ্রাস স্ট্রিপ, একটা জায়গায় একটা ওপেন প্লেস আর একটা জায়গায় তোমার আমরা গ্রাস স্ট্রিপ তৈরি করলাম, তাই না? তাহলে দেখবা যে যে জায়গাটা তোমার এক্সপোজড বা উইদাউট ভেজিটেশন আর অবসেন্স অফ ভেজিটেশন সে জায়গাতে ইরোশন বেশি, আর যেখানে তোমার ভেজিটেশন কাভার আছে সেখানে ইরোশন কম। এবং লাস্ট হচ্ছে তোমার সাপোর্ট প্র্যাকটিস ফ্যাক্টর, এন্ড সেই জায়গাতে ডিপেন্ড করে যে আমরা যে সমস্ত আমরা যে সয়েলকে যে কাল্টিভেট করি সেখানে আমরা বিভিন্ন ভাবে সয়েলকে আমরা টিলেজ করতেছি, আমরা কোন টাইপের টিলেজ করব, তাই না? সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে তোমার সয়েলের ইরোশন কতটুকু কম হবে। অর্থাৎ সয়েলকে তুমি কতটুকু ডিস্টার্ব করতেছো, সয়েলকে যত বেশি ডিস্টার্ব করবা তত বেশি ইরোশন হবে, আর ডিস্টারবেন্স যদি কম হয় তাহলে ইরোশন হবে কম, ওকে। এজন্য এগ্রিকালচারিস্টরা অলওয়েজ বলে যে তুমি করবা হলো মিনিমাম টিলেজ, যে তোমার জাস্ট যে জায়গাটুকু দরকার ওই জায়গাটুকু তুমি টিলেজ করো, তোমার তো সব জায়গায়। তুমি যদি বলো যে আমি রাইস কাল্টিভেশন করব তাহলে তোমাকে অবশ্যই সেখানে পাডলিং করতে হবে সয়েলকে, বা সেই ফর্মে নিয়ে আসতে হবে জমিকে। কিন্তু এমন অনেক ক্রপ আছে যেগুলো হয়তো তোমার ফুল টিলেজের দরকার নাই, মানে ফুল হোল জমিটাকে টিলেজ করতে হবে না, জাস্ট ওই জায়গাতে পিট করে তুমি ওই জায়গাটাকে শুধু টিলেজ করে ওখানেই তুমি ক্রপ কাল্টিভেট করো, তাই না? একটা সয়েলকে আমি ফুললি ধরো যে কাল্টিভেট মানে করলাম, টিলেজ করলাম পুরো জমিটাকে, এবং সেইখানে সেই সয়েলটা সেই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে সেখানে ইরোশন আমার বেশি হবে। আবার আরেকটা সয়েল যেখানে আমি জাস্ট যে জায়গাতে গাছ লাগাবো বা পিট তৈরি করছি সেই জায়গাটা যদি আমি টিলেজ করি তাহলে সেম ল্যান্ড দেখা যাচ্ছে যে এই কাল্টিভেশন প্র্যাকটিসের জন্য আমার ইরোশন কম বেশি হচ্ছে, ওকে। তাহলে আমরা এই এই প্র্যাকটিস গুলাতে যাওয়ার আগে যে আমরা অ্যাগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট বললাম অর্থাৎ উডি পেরেনিয়াল, সেই উডি পেরেনিয়াল কিভাবে রোল প্লে করতে পারে ফর কন্ট্রোলিং সয়েল ইরোশন, অর্থাৎ তার দুই ধরনের ফাংশন আছে বা দুই ধরনের রোল প্লেইং এর মাধ্যমে সেই ইরোশনকে চেক দিতে পারে। সেটা যে কোনো ধরনের ইরোশন, সেটা ওয়াইন্ড ইরোশন বা ওয়াটার ইরোশন, যে কোনো ইরোশন হতে পারে। এবং কিছু আছে তার ডাইরেক্ট ফাংশন আর কিছু আছে তার ইনডাইরেক্ট ফাংশন, ওকে।
ডাইরেক্ট ফাংশন কি? একটাকে বলা হচ্ছে যে ইনক্রিজ সয়েল কভার বাই লিটার এন্ড প্রুনিং। এখন আমরা গাছের ডালপালা বড় হলে আমরা কেটে দিচ্ছি, তাই না? তাহলে এই যে আমরা গাছের ডালপালা কাটতেছি, কেটে আমরা মাটিতে ফেলি, তাই না? অথবা গাছ তার প্রয়োজনে দেখবা যে সেলফ প্রুনিং করে, ওকে? অর্থাৎ তার পাতাটা দেখবা যে শীতকাল আসলে যে সমস্ত ডেসিডিয়াস ট্রি আছে এগুলোর পাতা তোমার হয়, এই যে কি বলে এটাকে, লিফ শেডিং হয়, তাই না? শেডিং হয়ে নিচে জমা হয়, তাই না, ফ্লোরে। তাহলে এটা এক সময় তোমার এই এই অক্সিডেশন হয় এই লিফ গুলা, এবং অক্সিডেশন হয়ে এগুলো ডিকম্পোজ হয়, যেটাকে আমরা বলি যে লিটার, ওকে? এবং এই লিটারটা কি আসলে? এটা অর্গানিক ম্যাটার। এখন এই 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 লিটার যদি সয়েলের উপরে পড়ে তাহলে এটা দেখতে অনেকটা ধরো কাভারের মতো হয়। এজন্য এটাকে বলে যে গাছ যদি থাকে তাহলে ওই জায়গাতে তোমার গাছ তার প্রয়োজনে সেইখানে সে প্রুনিং করবে, অর্থাৎ সেলফ প্রুনিং। এবং এই প্রুনিং এর মাধ্যমে এই এই ডালপালা যেগুলো এগুলা নিচে পড়ে এবং সয়েলের উপরে একটা কাভার তৈরি করে, এবং এই কাভারিং এর মাধ্যমে দেখা যায় যে সেখানে এই আহ, আহ, তোমার ইরোশনটা কম হয়, অর্থাৎ ওয়াইন্ড ইরোশন যেটা সেটা কম হয়, সরি ওয়াটার ইরোশন। তাহলে এই যে কাভার 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 আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। এখন আমি সয়েলের উপরে আমি প্রথমে বলছি যে এটা পলিথিন শীট কিনে নিয়ে এসে আমি সয়েলটাকে কাভার করে দিলাম, সেটাও কিন্তু আমার ইরোশন চেকিং এর একটা টেকনিক হতে পারে। কিন্তু যখন আমি অ্যাগ্রোফরেস্ট্রির কথা চিন্তা করব, যে আমি সেখানে আমার কম্পোনেন্ট দিচ্ছি ট্রি এবং শ্রাবস, তাহলে এই ট্রি এবং শ্রাবস কিভাবে সয়েলের উপরে কাভার তৈরি করতে পারে, ওকে? এখন ট্রি যে ট্রি তার সেলফ প্রুনিং এর মাধ্যমে করতে পারে। আরেকটা হচ্ছে যে আমি যদি সেটাকে ম্যানেজ করি এই ট্রি এবং শ্রাবস কে, তাহলে এই ম্যানেজমেন্টের মাধ্যমে যেই বায়োমাস প্রডিউস হবে সেই বায়োমাস গুলো আমি সয়েলের উপরে আমরা বিছিয়ে সেখানে আমরা বেডের মতো করে সেখানে আমরা কাভার তৈরি করতে পারি, যেটা আমরা কিছু ক্রপ করার ক্ষেত্রে করে থাকি। যেমন পটেটো, দেখো যে পটেটো করার পরে এটার উপরে খড় বা ওয়াটার হায়াসিন্থ এগুলা দিয়ে কাভার দেওয়া হয়, কি জন্য? যে সয়েলের ময়েশ্চারটা কনজার্ভ করার জন্য। এরকম অনেক ক্রপ আছে যেগুলোর জন্য তোমার এরকম মালচিং দরকার হয়। এটাই হচ্ছে আসলে সয়েল কাভার। এখন এই মালচিং যদি আমরা সয়েলের উপরে করে দেই তাহলে সে জায়গাতে ইরোশন কম হবে না? সেটা বোথ ওয়াটার এবং ওয়াইন্ড দুই ধরনের ইরোশনকেই কিন্তু চেক দিবে, ওকে? তারপরে বলা হচ্ছে যে টু প্রোভাইড পার্টলি পারমিয়েবল হ্যাজরো ব্যারিয়ার। এটা বুঝো কিনা তোমরা, ওকে? এখন আমি যদি ধরো সারি করে গাছ লাগাই, সারি করে যদি গাছ লাগাই সেই গাছ কিন্তু আমাকে এই ওয়াইন্ডের যে মুভমেন্ট আছে সেটাকে বাধা দিবে, তাই না? তো তুমি ক্ষেতের মাঝখানে বা তোমার বাড়ির পাশে একটা দেয়াল করে দিলা। এখন দেয়াল সেটা আহ, অন্য যাই উদ্দেশ্যে তুমি করো, কিন্তু বৃষ্টি মানে যখন তোমার ঝড় বৃষ্টি আসবে তখন কিন্তু এই দেয়াল কিন্তু এই 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 বাতাসটাকে ঠেকিয়ে দিবে, অর্থাৎ উইন্ডের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটাকে কিন্তু সে বাধাগ্রস্ত করবে, তাই না? তেমনি আমরা যদি পাকা দেয়ালের পরিবর্তে গাছ দিয়ে যদি আমরা এরকম দেয়াল তৈরি করি, ওকে, সেটাও কিন্তু তোমার এই ওয়াইন্ডের মুভমেন্টকে চেক দিবে। অর্থাৎ ওয়াইন্ডে এসে প্রথমেই ওই এই এই গাছের সারিতে এসে এটা স্ট্রাইক হবে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে। তারপরে এটা এই ফাঁক দিয়ে পাস হয়ে যাবে। তাতে ইনিশিয়াল যে স্পিড সেই বা রেগুলার যে স্পিড সেই স্পিডটাকে কিন্তু এই এই গাছের যে সারি সেটা কিন্তু ওই স্পিডটাকে কিন্তু রিডিউস করে দিবে। তাহলে এটা যদি তোমার এই এগ্রিকালচারাল ল্যান্ডে হয় তাহলে তুমি চিন্তা করো, তাহলে ধরো একটা ওপেন প্লেস যেখানে কোনো এরকম কোনো ব্যারিয়ার নাই, তাহলে সেই জায়গাতে তোমার হবে না, অর্থাৎ এই 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 ওয়াইন্ডের মাধ্যমে। আর যদি তুমি সেখানে ওই যেদিক থেকে বাতাস আসতেছে এই বরাবর যদি তুমি ওই জায়গাতে সুন্দর করে গাছ লাগাও, সারি করে গাছ লাগাও ঘন করে, তাহলে দেখবা যে এই বাতাসের যে মুভমেন্ট সেটাকে এই গাছের সারি এগুলো চেক দিবে। এবং এই গাছের সারি যত বেশি হবে সেটা তত বেশি পরিমাণে ওয়াইন্ড কে তোমার বাধাপ্রাপ্ত করবে বা বাধা দিবে। যদি যত বেশি পরিমাণে ওয়াইন্ড তোমার ওই জায়গাতে এসে স্ট্রাইক হবে, বাধাপ্রাপ্ত হবে, তোমার এই এগ্রিকালচারাল ক্রপের ড্যামেজটা তত কম হবে। এন্ড সেটা আমি একটা এক্সাম্পল দিলাম এগ্রিকালচারাল ল্যান্ডে, সেটা তোমার হোমস্টেড হতে পারে, সেটা আমরা আমাদের যে কোস্টাল বেল্ট আছে বা কোস্টাল রিজিয়ন সেই জায়গাতেও কিন্তু আমরা করতে পারি। এবং আমরা জানি যে অলরেডি আমাদের সেখানে এরকম একটা ব্যারিয়ার আছে যেটাকে আমরা বলি যে সুন্দরবন, তাই না? এবং আমরা জানি যে অতীতে অনেক ধরনের ডিজাস্টার সেখানে হয়েছে, এবং সেগুলোর একেবারে ফ্যাক্ট যেটা, যে এই সুন্দরবন যদি না থাকে যে সিডর বা আইলা যেগুলো আমরা বলি, এগুলা কিন্তু ম্যাক্সিমাম গুলো ড্যামেজ গুলো হয়েছে তোমার সুন্দরবনে। সুন্দরবন যদি না থাকতো
তাহলে সেই জায়গাতে তোমার ড্যামেজ বেশি হতো, মানুষজন বেশি মারা পড়তো, বা সেখানের আরো যে সমস্ত লাইফস ছিল সেগুলো বেশি ড্যামেজ হতো। ওকে, দেন আরেকটাকে বলা হচ্ছে যে টু লিড দ্য প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ টেরেস, অর্থাৎ কোন একটা জায়গা, ধরো টেরেস বলতে আমরা বুঝি যে পাহাড়ের যে স্লোপ সেই জায়গাটাকে, পাহাড়ের স্লোপ ধরো সেটা একটা ওপেন প্লেস, এন্ড সেখানে যদি আমরা গাছপালা লাগাই তাহলে ওয়াটারটা যখন তোমার পাহাড়ের টিপে পড়বে সেখান থেকে ওয়াটার গড়িয়ে নিচের দিকে আসবে। এখন সেই জায়গাতে যদি আমরা এটার এগেনস্টে যদি আমরা দেই, গাছের সারি দেই, তাহলে ওয়াটার এসে ওই জায়গাতে বাধাপ্রাপ্ত হবে। আর উপর থেকে যে ওয়াটারের মুভমেন্টের মাধ্যমে যে ওয়াশ আউট গুলো হবে সেগুলা গাছের গোড়ায় এসে জমা হবে, এবং একটা সময় দেখা যাবে যে ওই জায়গার সয়েলটা ডেভেলপ হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে এই স্লোপটা কমে যাবে, অর্থাৎ এই জায়গাটাতে একটা টেরেস ডেভেলপ হবে এবং সেখানে তুমি আদার্স যে সমস্ত এগ্রিকালচারাল ক্রপ সেগুলো করতে পারবে। ওকে, দেন বলা হচ্ছে যে টু ইনক্রিজ সয়েল রেজিস্ট্যান্স টু এরোশন বাই মেইনটেনেন্স অফ অর্গানিক ম্যাটার। এটা খুব সিম্পল কথা, আমরা জানি যে অর্গানিক ম্যাটার বেশি থাকলে সয়েলের মধ্যে সেখানে সয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে যে tree canopies can alter the kinetic energy of the rainfall by changing the size and velocity of the raindrops and thereby modify the amount and distribution of rainfall input to the soil. এটা সিম্পল একটা জিনিস, তুমি চিন্তা করো যে রেইনফল বা প্রিসিপিটেশন যেটা তোমার অ্যাটমসফিয়ার থেকে গ্রাউন্ডে আসতেছে, এখন সেখানে যদি কোনো ভেজিটেশন না থাকে, কোনো গাছপালা না থাকে, তাহলে সেটা এসে ডাইরেক্টলি হিট করবে কোথায়? সয়েলের সারফেসে। আর ধরো আমরা বৃষ্টি হলে কি করি? আমরা আমব্রেলা নিয়ে যাই, আমার মাথার উপরে ধরো আমব্রেলা ধরেই আমি দিব্যি হাঁটতেছি রাস্তার উপর দিয়ে, তাহলে আমার রেইনড্রপটা এসে কোথায় হিট করতেছে? আমব্রেলার মধ্যে, তাই না? তেমনি আমরা যদি এই আমব্রেলাটাকে ধরো আমরা এই ট্রিটাকে যদি আমরা আমব্রেলার ইমাজিন করি, রেইনড্রপ এসে হিট করবে কোথায়? প্রথম ট্রির ক্যানোপিতে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ট্রির এই ফেনোলজিক্যাল পার্ট, অর্থাৎ তার লিফের মধ্যে হিট করার পরে এই রেইনড্রপটা তখন কি হবে? এই রেইনড্রপটা ধরো আমার এই হাতের তালুতে পড়লো, পড়ার পরে এটা কি হবে? ডিসপার্স হবে না? এটা চতুর্দিকে ছড়াইয়া পড়বে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে স্পার্সলি তোমার ডিসপার্স হবে, এই যে ডিসেমিনেট হয়ে যাবে সেটা, এবং স্পার্সলি হয়ে সেটা তার সারাউন্ডিং এ এরকম ছড়াইয়া পড়বে। তাহলে উপর থেকে যে কাইনেটিক এনার্জি নিয়ে আসতেছিল, এটা তোমার এই আমব্রেলার উপরে হিট করার পরে তার ওই কাইনেটিক এনার্জি বা ওই স্পিড আর থাকবে না, ওই স্পিডটা রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে সে চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া পড়বে, তাহলে আমার ড্যামেজটা তখন কম হবে। তাহলে আমি যদি একটা স্লোপ একটা ফিল্ড অথবা আমার যে এক্সপোজড এগ্রিকালচারাল ল্যান্ড সেই জায়গাতে যদি আমি গাছপালা লাগাই, তাহলে আমার এই যে এই রেইনড্রপের মাধ্যমে যে ইরোশনটা সেটা কিন্তু চেক দিচ্ছে এই ট্রি, অর্থাৎ ট্রির যে ক্যানোপি স্পেসিফিক যদি আমরা বলি, ট্রির ক্যানোপি বা ট্রির যে ফেনোলজিক্যাল পার্ট অর্থাৎ ট্রি লিভস, সেই লিভসটা কিন্তু তোমার এই রেইনফলের যে কাইনেটিক এনার্জি সেটাকে তোমার বাধা দিচ্ছে, অর্থাৎ স্পিডটাকে রিডিউস করতেছে, এবং যখনই স্পিড রিডিউস হয়ে যাবে তখনই তার এই এই ইরোশন যেটা সেই সয়েলের ইরোশন, সেই ইরোশনটা কিন্তু কমে যাবে। অর্থাৎ সে এসে প্রথম হিট করতেছে হলো গাছের পাতায়, পাতা থেকে ডিসপার্স হয়ে তারপরে এটা নিচে আসতেছে। তাহলে যে পরিমাণ এনার্জি নিয়ে সে উপর থেকে আসছিল ওই সেম এনার্জি নিয়ে তো আর সে গ্রাউন্ডে হিট করতে পারবে না, তাই না? এসে আমার প্রথম ছাতায় পড়তেছে, ছাতা থেকে ডিসপার্স হয়ে তারপর নিচে আসতেছে, অর্থাৎ গড়ায় আসতেছে, তার মানে কি এখানে তো মিনিমাম এটা ইরোশন হবে, তাই না? তাহলে দিজ আর দা ডাইরেক্ট ফাংশন। আর ইনডাইরেক্ট ফাংশন আমরা জানি যে গাছপালা থাকলে সেখানে রুট সিস্টেম থাকে, এবং গাছের রুটের কাজই হচ্ছে তার প্রয়োজনে বা গাছের প্রয়োজনে সেই রুট সয়েলকে স্টেবিলাইজ করে রাখে, কারণ তারও তো একটা অ্যাঙ্কারেজ ফাংশনের দরকার হয়। তাহলে এই গাছপালা দিয়ে কিন্তু আমরা এই ব্যারিয়ার অ্যাপ্রোচ এবং কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি, এবং এই ব্যারিয়ার অ্যাপ্রোচ এবং কাভার অ্যাপ্রোচ আমরা জানি যে এটা সয়েল ইরোশন কন্ট্রোলিং এর জন্য খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস। ওকে, এখন ব্যারিয়ার যে কোনো কিছু দিয়ে আমি ব্যারিয়ার তৈরি করতে পারি। এখন ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াইলাম, দিস ইজ ব্যারিয়ার, তাই না? নাকি? অথবা এটা সোজা রাস্তা, এখানে মাঝখানে ধরো ইট ফেলে দিল লোকজন, দিস ইজ ব্যারিয়ার। ইট ফেলে দিয়ে ধরো ভেহিকেলের যে মুভমেন্ট সেটা বন্ধ করে দিল, যেটা আমরা সাধারণত তোমার এই যে স্ট্রাইক যখন হয় তখন দেখি, তাই না? পুলিশ ধরো রাস্তার মাঝখানে ভ্যান রেখে দিল, তখন এটাকে আমরা বলতেছি যে ব্যারিয়ার, তাই না? অথবা দেখা যায় যে লোকজন রাস্তার মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ায় রাস্তা বন্ধ করে দিচ্ছে, দিস ইজ ব্যারিয়ার। তাহলে ধরো একটা জায়গায় ওয়াটারের যে মুভমেন্ট অর্থাৎ তার ডাউনওয়ার্ড যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে যদি আমরা চেক দিতে চাই, তাহলে সেখানে আমি মাটি দিয়ে ধরো একটা তৈরি করে নিলাম, একটা বাঁধ তৈরি করে নিলাম, তাহলে সেটাকে আমরা বলতেছি ব্যারিয়ার। বা একটা ধরো প্লেইন ল্যান্ড, এন্ড সেই জায়গাতে আমি একটা গর্ত খুঁড়ে দিলাম, তাহলে পানিটা
এই গর্তের মধ্যে এসে জমা হবে বা এখানে বাধাপ্রাপ্ত হবে, দিস ইজ ব্যারিয়ার। এখন এখানে আমি একটা দেয়াল করে দিলাম, তাই না? সেটাও কিন্তু ব্যারিয়ার। বা এখানে আমি গ্রাস উঁচু করে ধরো যে একটা আর্থের স্ট্রাকচার করে এটার উপরে আমি গ্রাস দিয়ে সুন্দর করে একটা কাভার তৈরি করে দিলাম, এটাও কিন্তু ব্যারিয়ার, তাই না? তাহলে এই সব কিছু বাদ দিয়ে সেখানে যদি আমি গাছ লাগাই দিই এই রাস্তার মাঝখানে, এই পাশ ওপাশ, তাহলে এটাও কিন্তু ব্যারিয়ার, তাই না? অর্থাৎ আমার এগ্রিকালচারাল ফিল্ডে যে আইল আছে, এই আইলের মধ্যে যদি আমি চতুর্দিকে সুন্দর করে গাছ লাগাই তাহলে এটাও কিন্তু ব্যারিয়ার, তাই না? তাহলে এই যে এই বিষয়গুলা এখন সেখানে আমি যে কোনো ধরনের ভেজিটেশন দিয়েই কিন্তু আমি এই ব্যারিয়ার তৈরি করতে পারি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে ওয়াটারের যে মুভমেন্ট বা ওয়াইন্ডের যে মুভমেন্ট, এই দুইটা মুভমেন্টকে আমি বাধা দিব। অর্থাৎ আমার যে সারফেস রান অফ যেটা হচ্ছে, অর্থাৎ হরাইজন্টাল যে মুভমেন্ট বা আমার এই ওয়াইন্ডের যে মুভমেন্ট, এই মুভমেন্ট গুলাকে আমি বাধা দিব, সেটাই হচ্ছে আসলে ব্যারিয়ার। ওকে, এখন আমি সারি করে যখন গাছ লাগাবো, এই গাছ তো গাছের কাজে কি, সে না চাইলেও কিন্তু এই বাতাসকে সে ঠেকিয়ে দিবে, তাই না? এখন সেটা ডেনসিটি যত বেশি হবে তত বেশি পরিমাণে বাতাস ওই জায়গাতে আটকাবে, তাই না? তাহলে এটাকে তখন আমরা বলতেছি যে ব্যারিয়ার অ্যাপ্রোচ। এখন অ্যাগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমরা এই ব্যারিয়ার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। আমার কাছে ট্রি আছে, শ্রাবস আছে, যে কোনো ধরনের উডি পেরেনিয়াল আছে, সেগুলো যদি জাস্ট আমি প্লান্টিং করে দেই তাইলে কিন্তু সেটাকে আমি বলতে পারি যে সেটা হচ্ছে ব্যারিয়ার অ্যাপ্রোচ। ওকে, আবার এই যে আমরা যদি এক্সাম্পল দেখি, ধরো এখানে অনেকগুলো পিকচার আছে, তুমি দেখো এই যে উপরের আমার বাম দিকে যে পিকচার দেখো, খুব সুন্দর করে গাছ লাগানো আছে, আর এই পাশে ধরো একটা হুইট ফিল্ড আছে। তাহলে এখন বাতাস যে কোনো পাশ দিয়ে আসুক সে কিন্তু ঠেকিয়ে দেবে। বাতাস যদি ঠেকায় তাহলে তোমার এই হুইট ফিল্ডের ড্যামেজ কিন্তু কম হবে। আবার ধরো এখানে একটা স্লোপ ল্যান্ড আছে, এই যে স্লোপের মধ্যে দেখো কিভাবে ব্যারিয়ার করে রাখছে, এই যে জাস্ট সিঁড়ির মতো স্ট্রায়ার করে রাখছে এখানে, এটাও কিন্তু ব্যারিয়ার। যদি এটা না থাকতো তাহলে পানি হয়তো একেবারে তোমার স্মুথলি গড়ায় নিচে নামতো। আর এটা থাকাতে দেখা যাচ্ছে যে পানিটা তখন ওই যে টিপ থেকে আসবে, এসে ওই জায়গাতে ওই টেরেসের মধ্যে জমা হবে এখান থেকে, তাহলে এই মুভমেন্টটা তখন কমে যাবে না? আবার এই যে নিচের দিকে দেখো ডানে বা বামে, এখানেও কিন্তু ব্যারিয়ার আছে, এই যে এগুলাকে বলা হচ্ছে ব্যারিয়ার অ্যাপ্রোচ। এখন আমার এগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট গুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই ব্যারিয়ার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। ওকে, সিমিলারলি আমি কিভাবে কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি? কাভার অ্যাপ্রোচের কাজ হচ্ছে কিন্তু এই সয়েলের ইরোশনকে কন্ট্রোল করা। ওকে, এখন সেটা অর্থাৎ যেটাকে আমরা বলছি একটু আগে যে উপর থেকে আমার যে প্রিসিপিটেশনের মাধ্যমে যে ওয়াটার আসতেছে গ্রাউন্ডে, সেই ওয়াটারটাকে আমার চেক দিতে হবে, সেটাকে আমরা বলি যে রেইন ড্রপ। উদ্দেশ্যই হচ্ছে যে এই রেইন ড্রপটাকে আমার চেক দেওয়া। এখন যত বেশি পরিমাণে রেইন ড্রপকে আমি চেক দিতে পারবো তত ইরোশন আমার তত কম হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ওয়াটার ইরোশন। এখন আমার যে আছে এই অ্যাগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে আমার লিভিং ম্যাটেরিয়ালস আছে এবং ডেড ম্যাটেরিয়ালস আছে। অর্থাৎ গাছের মধ্যে যতক্ষণ আছে পাতা, সেটাকে আমরা বলতেছি যে লিভিং, তাই না? আর এই পাতাটা যখন নিচে পড়ে যাচ্ছে গ্রাউন্ডে আসতেছে তখন সেটা কিন্তু ডেড, যেটাকে আমরা বলি যে লিটার ফল। এই পাতাটা একসময় পচে এটা অর্গানিক ম্যাটার হয়, এটাই হচ্ছে আসলে পচার আগের যে স্টেজ সেটাকে বলে লিটার ফল। আর এটা যখন গাছের মধ্যে থাকে তখন সে ফটোসিনথেসিস হচ্ছে, তখন সেটা লিভিং। এই যে শুধুমাত্র এটা পাতা না, পাতা ছাড়া সেখানে টুইগ আছে, সেখানে তোমার এই যে টেন্ডার ব্রাঞ্চ আছে, অল বা যে কোনো ধরনের ক্রপের বা প্লান্টের রেসিডিউ আছে, সবকিছু মিলেই হচ্ছে তোমার এই এই কি বলে এটাকে, তার যে রেমনেন্ট পার্ট, সবকিছু মিলেই হলো আসলে এই এই প্লান্ট পার্টস। তাহলে এই প্লান্ট পার্টস গুলো দিয়ে কিন্তু আমি এই কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। এখন ধরো আমি ফরেস্ট থেকে হয়তো পাতা আমি কুড়িয়ে নিয়ে আসলাম, তাই না? কালেক্ট করে আনলাম, এনে আমি ধরো এটা পটেটো ফিল করলাম, এই পটেটো ফিলটাকে আমি ঢেকে দেওয়ার জন্য এই পাতা আমি ফরেস্ট থেকে কালেক্ট করছি, এনে আমি এটার এই পটেটোর যে সরি ল্যান্ডের যে সারফেস আছে সেটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার মালচিং, অর্থাৎ টু কনজার্ভ সয়েল ময়েশ্চার। তার মাধ্যমে কিন্তু আমি এই যে যদি এখন বৃষ্টি আসে তাহলে সেই বৃষ্টির মাধ্যমে যে বা এই রেইন ড্রপের মাধ্যমে যে ইরোশন সেটাও কিন্তু চেক হবে। আবার সেই জায়গায় সেটা যদি তোমার ইরোশন প্রোন এরিয়া হয়, সেই প্রাইম অবজেক্টিভটাকে সামনে রেখেও কিন্তু আমি ওই সয়েলটাকে আমি এই ডেড ম্যাটেরিয়াল দিয়ে আমি কভার করতে পারি। ওকে, এখন আমি ধরো ডেড ম্যাটেরিয়াল না দিয়ে আমি লিভিং ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি। তাহলে আমি এত কিছু কালেক্ট না করে ওখানে যে কম্পোনেন্টটা আমার সেই কম্পোনেন্টটাকে আমি ওই জমিতে আমি প্লান্টিং করে দেই।
তাহলে প্লান্টিং করে দিলে তার উপরের দিকের আমব্রেলার মতো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়েই কিন্তু সে তোমার এই রেইনড্রপকে বাধা দিবে, তাই না? তখন সেটাকে আমি বলতেছি যে কাভার অ্যাপ্রোচ। অর্থাৎ লিভিং এবং ডেড দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু আমি এই কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। তাহলে আমার এই অ্যাগ্রোফরেস্ট্রিতে বা অ্যাগ্রোফরেস্ট্রির যে সমস্ত সিস্টেম বা প্র্যাকটিস আছে তার মাধ্যমে কিন্তু আমি এই কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। অর্থাৎ ট্রি এবং শ্রাবস বা যে কোনো ধরনের উডি পেরেনিয়াল প্লান্টিং এর মাধ্যমে আমি কিন্তু এই কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি, এবং এই কাভার অ্যাপ্রোচের মাধ্যমে আমি আমার সয়েলকে খুব ভালোভাবে তোমার কন্ট্রোল করতে পারি, তাই না? যদি আমি একদম ছবিগুলো দেখাই, ধরো এটা একটা পার্কের মধ্যে আমরা এইভাবে গাছ লাগাচ্ছি, এটাও কিন্তু এই যে নিচের যে সয়েল আছে সারফেস, তাহলে বৃষ্টির পানি বৃষ্টির ফোঁটা যখন আসবে তখন তোমার এটার এই ইয়াতে পড়বে, এই তার যে ক্যানোপি, এই ক্যানোপিতে হিট করবে, তাই না? হিট করার পরে আমরা যেটা বলছিলাম যে তার কাইনেটিক এনার্জি যেটা সেটা রিডিউস হবে এবং পানিটা গড়াইয়া তখন এই গ্রাউন্ডে আসবে, তাহলে তার ইরোশন কমে যাবে। সিমিলারলি আমরা যদি বাম দিকের ওই পিকচার দেখি, এগ্রিকালচারাল ল্যান্ডে ধরো ক্রপ আছে, ট্রি আছে, এটাও কিন্তু তোমার এর মাধ্যমে এইভাবে আমরা কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। অথবা আমার অনেক ক্রপ স্পিসিস আছে যেগুলো দিয়ে আমি ধরো এই কাভার অ্যাপ্রোচ তৈরি করতে পারি। তাহলে দিস আর দ্য লিভিং এক্সাম্পল। আর যদি আমি ডেড ম্যাটেরিয়ালের কথা বলি, এই যে আমার লিফ, না চাইলেও গাছ থাকলে এরকম পাতা এই জায়গাতে সয়েল সারফেসে অ্যাকুমুলেট হবে, তাই না? অথবা আমার ক্রপ রেসিডিও, বা এখানে আছে দেখো ফরেস্টের ভিতরে যে ফরেস্ট লিটার, তাহলে এই জায়গাতে ইরোশন কম হবে না? তাহলে এগুলো দিয়ে তুমি ন্যাচারালি বা আর্টিফিশিয়ালি, তুমি যদি মনে করো যে তোমার এগ্রিকালচারাল ল্যান্ডে তুমি এরকম কাভার অ্যাপ্রোচ তৈরি করবা, তাহলে তুমি এই ল্যান্ড এই যে লিফ গুলা এখানে আছে ফরেস্টে, এগুলো তুমি কালেক্ট করে নিয়ে গিয়ে ওখানে তুমি আর্টিফিশিয়ালি মালচিং করতে পারো, তাই না? তাহলে এই ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা ন্যাচারালি বা আর্টিফিশিয়ালি যে কোনো ভাবেই আমরা এই মালচিং করতে পারি, এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সয়েলের ইরোশনকে কন্ট্রোল করা, স্পেশালি তোমার ওয়াটার ইরোশন। এখন এগুলো বাদ দিয়ে আরো অনেক ধরনের প্র্যাকটিস আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, সেগুলোর মাধ্যমে আমরা সয়েলের ইরোশনকে কন্ট্রোল করতে পারি। এর মধ্যে একটা আছে আমাদের ইমপ্রুভড ট্রি ফেলো। আমি জানি না তোমাদের এটা পড়ানোর কথা মনে হয়, ইমপ্রুভড ট্রি ফেলো। এটা শিফটিং কাল্টিভেশনের একটা ফেজ, যে ফেজে সাধারণত যেটাকে আমরা বলি যে রিজেনারেশন ফেজ আর ট্রি ফেজ, এটার উদ্দেশ্যই হচ্ছে যে ওই ফেজ ডেভেলপমেন্টের মাধ্যমে ইরোশনটাকে বা ওই স্লোপ ল্যান্ডটাকে কন্ট্রোল করা। দেন হচ্ছে তোমার স্পেশাল মিক্সড প্র্যাকটিসেস, যেটা আমরা বলি যে প্লান্টেশন ক্রপ কম্বিনেশন বা তোমার মাল্টি লেয়ার ট্রি গার্ডেন। এটার এক্সাম্পল হচ্ছে তোমার হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি, অর্থাৎ একের অধিক লেয়ার থাকে, অর্থাৎ ভার্টিক্যাল যে স্পেস আছে বা ভার্টিক্যাল এক্সপানশন করা হয়। তারপরে হচ্ছে স্পেশাল জোনড প্র্যাকটিস, ওকে, অর্থাৎ তোমার জমিটাকে একটা নির্দিষ্ট দূরত্বে তুমি ট্রি এবং ক্রপ তুমি প্র্যাকটিস করবা। দুইটা ট্রির মাঝখানে যে ইন্টার স্পেস থাকবে সেই জায়গাতে ক্রপ করা, যেটাকে আমরা বলি আসলে এলে ক্রপিং। এটা ওইভাবেই তোমার জমিটাকে ডিজাইন করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে স্পেসড জোন প্র্যাকটিস। স্পেশাল মানে হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু স্পেস, অর্থাৎ এখানে স্পেসটাকে তোমার কনসিডার করা হয়। দেন ইরোশন কন্ট্রোলের আরো কিছু প্র্যাকটিস আছে, যেমন ওয়াইন ব্রেক, শেল্টার বেল্টস, তারপরে সিলভোপাস্টারাল প্র্যাকটিস আছে, যেটাকে আমরা বলি যে প্রোটিন ব্যাংক বা লিভিং ফ্যান্স। তোমরা হয়তো এগুলো বুঝো, লিভিং ফ্যান্স বোঝার কথা, এটাকে আমরা বলি যে জীবন্ত বেড়া, অর্থাৎ গাছ দিয়ে বেড়া দেয়া। দেখা না দেখা বুঝতে পারছো? লিভিং ফ্যান্স, যেমন আমাদের এই যে আমাদের ইউনিভার্সিটিতে দেখবা যে বিভিন্ন জায়গায় আমরা এই শ্রাব বা দিয়ে ট্রি দিয়ে কিন্তু এরকম আছে, ফ্যান্স আছে। তোমরা জান প্লাজমে দাও, দেখবা যে এটা চতুর্দিকে এরকম লিভিং ফ্যান্স আছে, তাই না? তারপরে ট্রিজ এন্ড শ্রাবস অন পাস্টার, যেটাকে আমরা বলি যে গ্রেজিং ল্যান্ড অ্যাগ্রোফরেস্ট্রি। দেন রিক্লেমেশন অ্যাগ্রোফরেস্ট্রি বা রিক্লেমেশন ফরেস্ট্রি, যে কোনো একটা জায়গায় সয়েল ধরো যেটাকে আমরা বলি যে ডিগ্রেডেড ল্যান্ড বা ডিগ্রেডেড সয়েল, এখন ওই জায়গার সয়েলটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে সেখানে ধরো আমরা অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে বা অ্যাগ্রোফরেস্ট্রির যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসের মাধ্যমে আমরা সয়েলের ওই ডিগ্রেডেশনটাকে চেক দিতে পারি, অর্থাৎ সয়েলটা আগে যে অবস্থায় ছিল বিফোর ডিগ্রেডেশন, সেই অবস্থায় আমরা এটাকে রেস্টোর করতে চাই, এটাকে বলে তোমার রিক্লেমেশন ফরেস্ট্রি। তাহলে সিম্পলি যেটা, যে সেখানে আমি ট্রি প্লান্টেশন করব এবং এমন সব ট্রি প্লান্টেশন করব যেগুলো আসলে ওই সয়েলটাকে ইমপ্রুভ করবে, ওকে। অর্থাৎ সেই জায়গাতে যদি আমি নাইট্রোজেন ফিক্সিং বা লিগুমিনেসি ট্রি দেই, তাহলে দেখা যাবে যে দ্রুত ওই জায়গার সয়েলটা রিস্টোর হবে। এবং লাস্ট হচ্ছে তোমার ওয়াটার শেড ম্যানেজমেন্ট। ওয়াটার শেড বলতে আমরা যে কোনো ধরনের ওয়াটার বডি, সেটা বা ওয়াটার ক্যাচমেন্ট যেগুলোকে আমরা বলি, সেটা তোমার হতে পারে রিভার হতে পারে, সেটা লেক হতে পারে, সেটা হাওর বাউর বিল যা আছে, বা কোনো বিগ পন্ড,
সেই জায়গাগুলোকে বলা হয় যে ওয়াটারশেড বা ওয়াটার ক্যাচমেন্ট। এখন এটার এই ওয়াটার শেড বা ওয়াটার ক্যাচমেন্টের যে তোমার এটা তো একটা কনফাইন্ড এরিয়া, তাই না? অর্থাৎ নদী যদি আমরা বলি তাহলে নদীর দুই পার, যেটাকে আমরা বলি যে বাফার জোন অ্যাগ্রো ফরেস্ট্রি, অর্থাৎ নদীর পার যেটা আছে সে পারগুলোকে আমরা ম্যানেজ করব। তেমনি সিমিলারলি যদি আমরা লেক বলি বা পন্ড বলি বা হাওর বাওর বলি, তাহলে তার যে ডিমার্কেশন বা যে কনফাইন্ড এরিয়া সেই জায়গাটাকে তোমার ম্যানেজ করা, তার চতুর্দিকটাকে ম্যানেজ করা। সেই জায়গাটাকে যদি আমরা ম্যানেজ করতে চাই তাহলে সেখানে অবশ্যই আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রির যে কম্পোনেন্ট গুলো সেই কম্পোনেন্ট গুলো দিয়ে আমরা ম্যানেজ করতে পারি, তখন সেটাকে বলা হয় তোমার ওয়াটারশেড ম্যানেজমেন্ট। ওকে, সো দিস আর দ্য পটেনশিয়াল প্র্যাকটিসেস ফর কন্ট্রোলিং সয়েল এরোশন। ওকে, তাহলে এই হলো আমাদের মোটামুটি তোমার আজকের যে লেকচার। ওকে, তাহলে আমার মনে হয় যে আমি চাইছিলাম যে আরেকটা লেকচার পড়াইতে, কিন্তু কথা বেশি বলে ফেললাম মনে হচ্ছে, আমি তো একটাই শেষ করতে পারলাম না। ওকে, এইবার তোমরা কি করতে পারো, আনমিউট করতে পারো। আমার মনে হয় যে আমি আর ক্লাস না নেই। আর 5 মিনিট আছে, তো 5 মিনিট বলতে আসলে ক্লাস টাইম তো শেষ। 2 মিনিট তোমাদের সাথে এমনি কথা বলি। ওকে, আমার মনে হয় যে আনমিউট করো, এবং কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, feel free to ask me. Okay, এটা কই আমার ওকে, চ্যাট বক্সে কি দিছে তোমরা, এগুলো সব আইডি কেন? এই তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি জানি না এগুলো তো আসলে ক্লাস এখন কতটুকু ইফেক্টিভ বা এগুলো তোমরা বুঝো আর কি। এখন এখানে তো আমাদের আসলে খুব বেশি এফোর্ট দেওয়ার সুযোগ নাই, যেহেতু তোমাদের চেহারা দেখি না, অতএব কার কি এক্সপ্রেশন সেটাও বুঝি না, তাই না? আর আসলে এখন আমরা তো ফিজিক্যালি ক্লাস নিয়ে অভ্যস্ত, তোমাদের না দেখলে কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না? জি স্যার। না, তোমরা মনে হয় ভালো আছো, তাহলে তোমরা রেসপন্স করো না তো। জি স্যার। আর বাকিদের কি অবস্থা? তোমরা কি অনলাইনে আসো নাকি নাই, কোনটা? আছি স্যার, আছি স্যার। স্যার আছি। রেসপন্স কম মনে হচ্ছে। আছি। খুব কষ্ট করে বলতেছে মনে হয় আছি। দেখি একটু দুই একজনের চেহারা দেখি, নাইলে তো কেমনে হচ্ছে। নিলয় কে? নিলয় চেহারাটা একটু দেখি, তুমি আমাকে কালকে ফোন দিয়েছিলে না? নিলয়, নিলয় আছে? জি স্যার। স্যার কে নিলয়? কে দেখা যাচ্ছে না তো। স্যার আমি স্যার ক্যামেরা অন করলাম। তানভীর আহমেদ স্যার। ও, তানভীর আহমেদ নিলয়, গুড। ও তুমি নিলয়, তোমার তো চিনি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রোটিন ব্যাংক জিনিসটা কি? প্রোটিন ব্যাংক, তোমাদের কি আমরা এই প্র্যাকটিক্যালে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম এবং প্র্যাকটিস নামে কোনো স্টাডি পড়াইছে? স্যার এখনো আসে না এটা। ব্যাংক বুঝো তো? ব্যাংক, জি স্যার। ব্যাংক মানে কি? স্যার যেখান থেকে টাকা ডিপোজিট করা হয়, টাকা উঠানো হয়, এরকম। ওরকম টাকা ছাড়া আর কিছু থাকে না? আর স্যার সেখানে কোনো কিছু স্টোর করে রাখা যেতে পারে। গুড, এই তো বুঝছো। তাহলে সিড ব্যাংক বুঝো? সিড ব্যাংক, স্যার সিড যেখানে স্টোর করে রাখা হয়। জিন ব্যাংক, স্যার জিন স্টোর করা হয়। কি জিন? কি ওই স্যার জিন নাকি? না স্যার, আমাদের ওই যে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে জিনগুলো, ওইগুলা। ওকে, গুড।
তো তাহলে প্রোটিন ব্যাংক হচ্ছে তোমার, যেহেতু আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি